একটা গাড়ি যাতে করে মরদেহ শ্মশানে নিয়ে যাওয়ার পর অতৃপ্ত আত্মারা ওই ড্রাইভারের সাথে তার বাড়িতেই ফিরে আসে। একটা বাচ্চা, এই বাচ্চার সাথে এমন কিছু ঘটেছে যেটা ঘটার পর সমস্ত স্মৃতি ভুলে গেছে। এক ভয়ানক ব্রহ্ম রাক্ষস আর এক ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক কিভাবে চুপিসারে সবকিছু তিলে তিলে শেষ করছে। মুভি এক্সপ্লেন পাই রাজিম চ্যানেলের পক্ষ থেকে 2024 সালে মুক্তিপ্রাপ্ত আমাদের আজকের মুভি এক্সপ্লেন ভার্দবী। মুভিটির কাহিনী সরল গতিতে চলতে থাকলেও এর শেষটা বেশ জটিল, যা সিনেমাটি পুরো দেখার পরেও বিভ্রান্তি থেকে যায়। তবে আমি তা শেষে সহজভাবে ব্যাখ্যা করে দেব। তো শুরু করা যাক। ছোট শহরে একাকী অনন্ত সববাহী গাড়িতে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার কাজ করে। দেখতে শুনতে একজন সাধারণ মানুষ মনে হলেও ভেতরে থেকে মানুষটা নিজের কাছেই নিজে অচেনা। কারণ তার ছোটবেলার কোনো স্মৃতি, এমনকি মায়ের সাথে কাটানো মুহূর্ত তার মনে নেই। তার আসল পরিচয় কি, কোন জায়গা থেকে এসেছে, কোনো কিছুই সে মনে করতে পারে না। তবে মায়ের উপস্থিতি মাঝে মাঝে টের পায়। একটা বিশেষ কারণে অনন্ত আত্মাদের দেখতে পায়। এমনকি সে যাদের মৃতদেহ শ্মশানে নিয়ে আসে তাদের মধ্যে এমন আত্মা আছে যারা সংসারের মোহমায়া ত্যাগ করতে পারে না বা অপূর্ণ কাজ ফেলে যায়, তারা ওর গাড়িতেই রয়ে যায়। এই যেমন আজকে যার বডি এনেছে সে এবং শ্মশানের অন্য এক আত্মা তার গাড়ি উঠেছে। অনন্ত শহর থেকে দূর নির্জন ফায়ার স্টেশনে একাই থাকে। কিছুদিন আগে এখানে শিফট হয়েছে। কাজ শেষ করে বাড়ি ফিরলে লক্ষ্য করে আত্মা দুজন তার পিছু নিয়ে বাড়ি অবধি চলে এসেছে। তাই খাবার ছেড়ে মাঠে গিয়ে বসলো রিচুয়াল করার জন্য। অনন্ত সবরী মন্ত্র জপ করে ওই দুজন বিদেহী আত্মার শান্তি কামনা করে, পার্থিব মোহ থেকে মুক্তি প্রদান করে। তন্ত্রবিদ্যায় বেশ পারদর্শী অনন্ত। এবার গোছল শেষে রান্না করার সময় ফোন আসে মামা দাদুভা। দাদুভা ওর নিজের মামা নয়, বরং ওর মা দাদুভাকে ভাই বানিয়েছিল। বহুদিন হলো অনন্তর সাথে ওনার দেখা হয়নি। কাজের চাপে অনন্তেরও যাওয়া হয় না। কথার এক পর্যায়ে অনন্ত বলে বেশ কয়েকদিন ধরে তার মায়ের স্বপ্ন আসছে, যেমনটা ছোটবেলায় আসতো। মা কোনো এক গুরু ও সকল শিষ্যের সামনে বসে একটা বইয়ের ব্যাপারে বলছিল। দাদুভা বুঝিয়ে বলল, তোর মা একজন সাধারণ মানুষ ছিলেন। এত বছর একা থাকার কারণে তোর এসব ভুলভাল স্বপ্ন আসছে। দাদুভা বুঝে পায় না অনন্ত আত্মাদের প্রতি ঝোঁক কেন এত বেশি। অনন্ত কিছু না বলেই ফোন রেখে দেয়, আর দাদুভা বেদান্ত নামে কাউকে ফোন করে অনন্তের স্বপ্নের কথা জানায়। এখানে থেকে যায় এক রহস্য। ওই রাতে অনন্ত স্বপ্ন দেখে বাড়িতে কিছু একটা রিচুয়াল হচ্ছে। দেওয়ালে ও থামে অদ্ভুত সব মন্ত্র লেখা, আর ঠিক ঘরের কোণে এক মৃত মেয়ে পড়ে রয়েছে, আর পাশে রয়েছে একটা রহস্যময় বই। মেয়েটা আচমকা উঠে বলে বার্ধ, বলতেই স্বপ্নভঙ্গ। সকালে উঠে অনন্ত মায়ের ছবি প্রথমে প্রণাম করে কাজে আসলে দপ্তরের কলিগ জানায় তার এক আত্মীয়ের ছেলেকে ভূতে ধরেছে। তাই অনন্তকে বলে তাকে দেখে আসতে, কিন্তু সে তাকে জানিয়ে দেয় এসব ভূত নামানোর কাজ সে অনেক আগেই ছেড়ে দিয়েছে। অনন্তর কলিগ আর বেশি না ঘাটিয়ে জানালো সকালে শান্তারাম নামে কেউ ফোন করে অনন্তকে খুঁজছিল, কিছু একটা বিষয়ে দরকার আছে। অনন্ত একটু অবাকই হলো, কারণ এই নামে সে কাউকেই চেনে না। তাই ওর থেকে নাম্বার নিয়ে ফোন করলে শান্তারাম বলে তাকে যেমন করেই হোক দেখা করতে হবে, কারণ সে তাকে ছোটবেলা থেকেই চেনে এবং তার মায়ের একটা জিনিস তাকে দেওয়ার আছে। অনন্ত কথা না বাড়িয়ে সেদিনই শান্তারামের সাথে দেখা করল। লোকটা বিছানায় শয্যাশয়ী, শেষ নিঃশ্বাস পড়ছে। অনন্ত চেয়ারে বসতেই দাদুভার কথা জিজ্ঞাসা করায় চমকে উঠল। এই লোকটা মামাকে চিনল কি করে? রহস্য বাড়িয়ে উত্তর আসে শান্তারাম, আক্কা অর্থাৎ অনন্তের মা, আর দাদুভা একই গুরুর শিষ্য ছিলেন। আক্কার মৃত্যুর পর দাদুভা অনন্তকে নিয়ে গ্রাম থেকে শহরে চলে আসলে কয়েকদিনের জন্য তার বাড়িতেই ওঠে। আক্কার অ্যাক্সিডেন্ট, মৃত্যুর ব্যাপারটা অনন্তের উপর ভীষণ রকম প্রভাব ফেলেছিল, যার কারণে ছোটবেলার সব স্মৃতি সে হারিয়ে ফেলে। কিন্তু অদ্ভুত বিষয়, অনন্ত শরীরে কোনো আঘাতের চিহ্নই ছিল না। মনে রাখবেন, অনন্তর মায়ের মৃত্যুর কথা জানলাম অ্যাক্সিডেন্টে। তো মাঝে মধ্যেই রাতে অনন্ত পাগলের মতো চিৎকার করে ছটফট করত। দাদুভাকে বহুবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বললে সে একদিন রেগে বাড়ি ছেড়ে চলে যায়। সেদিন থেকেই শান্তারামের মনে একটাই প্রশ্ন, এটা কি আদৌ অ্যাক্সিডেন্ট নাকি অনন্তর উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? কথাটা শুনতেই অনন্তের স্বপ্নের কথা মনে পড়ে যায়। নিজেকে কোনো রকম সামলে উঠতেই শান্তারাম তাকে একটা দুষ্প্রাপ্য বই দেয়,
যেটা একসময় দাদুভা তাকে দিয়েছিল, কিন্তু এখন এটাকে রক্ষা করার মতো শক্তি তার নেই। হয়তো দাদুভা বইটা কোনো কারণে অনন্ত থেকে দূরে রাখতে চেয়েছিল, তবে মৃত্যুর আগে শান্তারামের বইটা দেওয়ার সব থেকে বড় কারণ এই বইটা নাকি অনন্তর মায়ের। অর্থাৎ দাদুভা এতদিন মিথ্যা বলেছে, কারণ ওর মা তো কোনো সাধারণ মহিলা নয়। রাতে বাড়ি ফিরে অনন্ত বক্স থেকে বইটা বের করে খুলতেই ঝটকা লাগে, গোটা শরীর কাঁপতে থাকে, নিচে পড়ে যায় এবং এর সাথেই দেখা যায় একটা বাচ্চা ছেলে, নাম আদি, মেঝেতে দম বন্ধ অবস্থায় ছটফট করছে। দুজনের অবস্থাই ভয়ঙ্কর। আর একটা সময় আদিকে কোনো এক অদৃশ্য শক্তি গলা টিপে হত্যা করতেই আদি ও অনন্ত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এখান থেকে ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা দেখি গ্রামের বাড়িতে একটা মেয়েকে তার বাড়ির লোকজন এনেছে আক্কার কাছে। মেয়েটিকে ভূতে ধরেছে এবং আক্কা ভূত তাড়াতে ওস্তাদ। বাড়ির ছোট মেয়ে শ্যামা লুকিয়ে সব দেখছে, কারণ আক্কার ঘরে তার ঢোকা মানা। দাদুভা মেয়েটিকে ঘরে এনে বসারে শুরু হয় রিচুয়াল। জানা গেল মেয়েটির বাড়ির পাশে একটা পুরনো বটগাছ আছে, যেখানে একটা ব্রহ্মরাক্ষস বহু যুগ ধরে থাকত। মেয়েটার বাবা সেই গাছ কেটে দিলে ব্রহ্মরাক্ষস তার মেয়ের উপর ভর করেছে। সে যেমন তার ঘর নষ্ট করেছে, তেমন ব্রহ্মরাক্ষসও ওর সংসার নষ্ট করে মেয়েটাকে তার জগতে নিয়ে যাবে। আক্কার মৃত্যুলোক থেকে তার অঘরী বিদ্যা শেখার সুপ্ত ইচ্ছা অনেকদিন ধরেই ছিল, তাই ব্রহ্মরাক্ষসকে তার কাছে বন্দি করে রাখার হুমকি দেয়। ব্রহ্মরাক্ষস আক্কার মধ্যে লুকিয়ে থাকা অঘরী বিদ্যা শেখার বাসনার ব্যাপারে টের পেয়ে যায়। তখন সে উত্ত্যক্ত করার জন্য বলে আক্কার গুরু তাকে বার্ধ বিদ্যা নিয়ন্ত্রণ করার শিক্ষা কখনোই দেবে না। এই কথায় রেগে আক্কা রিচুয়াল শুরু করে, মেয়েটার শরীর থেকে ব্রহ্মরাক্ষসকে বের করে দেয় আর একটা মাটির হাড়ির মধ্যে বন্দি করে রাখে। কি ঘটনাটি খুব সহজে হয়ে গেল বলে মনে হচ্ছে, তাই না? সন্ধ্যায় আক্কা ওর মেয়ে শ্যামার সাথে সময় কাটাচ্ছিল। ওর মেয়েকে সে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। ও খুব সুন্দর আঁকতে পারে। শ্যামা জিজ্ঞাসা করে, দাদুভা বলেছে তুমি নাকি বহু বছর ধরে তপস্যা করছো, আর ওইটাই কি আজ ভেতরে করছিলে? আক্কা এর কোনো উত্তরই দেয় না। আক্কা দাদুভাকে আলাদা করে বোঝায় যে সে যদি চায় তাহলে বার্ধ বিদ্যা তাকেও শেখাতে পারে, এটা কালী মায়ের একটা রূপ। কিন্তু দাদুভা এর সম্পূর্ণ বিরোধী। এমনকি সে নিজেও চায় না আক্কা এগুলো করুক বা এই বিদ্যা শেখার জন্য ব্রহ্মরাক্ষস বা মন্দ আত্মাদের সে বন্দি বানিয়ে রাখুক। প্রতি মধ্যরাতে আক্কা সে ব্রহ্মরাক্ষসের থেকে বার্ধ বিদ্যা অল্প অল্প করে জ্ঞান সংগ্রহ করে, এরপর তাকে আবার বন্দি করে রাখে, যেটা দাদুভা ছাড়া কেউ জানত না। এরপর ঘটনা বর্তমান সময়ে ফিরে আসে এবং দেখা যায় অনন্ত দাদুভার বাড়িতে এসেছে। দাদুভা এখন কাঠের কাজ করে, একার সংসার চালায়। পিছুটান বলতে শুধুই অনন্ত। এখন অনন্ত কথা বলতে বলতে প্রথমে কিছুটা সংকোচ বোধ করে অনন্ত। শান্তারামের থেকে পাওয়া বইটা দেখে জিজ্ঞাসা করে, মায়ের মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়নি, এই কথা দাদুভা কেন এত বছর লুকিয়ে রেখেছিল? আর পূর্বের ঘটনা অনন্তর মনে নেই কেন? তখন অবশেষে না চাইতেও দাদুভা তাকে পূর্বের ঘটনা শোনাতে বাধ্য হয়। আক্কার বয়স তখন মাত্র 20। গ্রামের এক কৃষকের সাথে তার বিয়ে হয়। সময়ের সাথে তাদের এক কন্যা সন্তানও হয়। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু অসুখের কারণে স্বামীর আকস্মিক মৃত্যু আক্কা সহ্য করতে পারে না। এই ঘটনা মৃত্যুর রহস্যের প্রতি তার ঝোঁক বাড়িয়ে তোলে। তাই সংসারের মোহমায়া ত্যাগ করে আধ্যাত্মিক পথে এগিয়ে গুরুজির কাছে শরণাপন্ন হয়। গুরুজির সকল শিষ্যের মধ্যে আক্কা সব থেকে আলাদা ছিল। তার প্রখর বুদ্ধি এবং শেখার ইচ্ছার কারণে গুরুজি তাকে অনেক গুপ্তবিদ্যা শেখায়, কিন্তু আক্কা এই বিদ্যার অপব্যবহার করে মৃত্যুলোক থেকে অঘরী বিদ্যা শিখতে থাকে। আক্কা এমন এক অঘরী বিদ্যার অপব্যবহার করে যার নাম বার্ত। এই বিদ্যার বইয়ের দ্বিতীয় খণ্ডই অনন্তর কাছে রয়েছে, যেটা শান্তারাম তাকে দিয়েছিল। মানুষের মৃত্যুর পর এবং তার পুনর্জন্মের আগ অবধি আত্মা যে অবস্থায় থাকে সেটাকেই বলা হয় বার্দ, যেটা এই সিনেমার নাম। বার্দর প্রথম খণ্ড কারো কাছেই নেই, বরং একমাত্র আক্কা জানত এটা কোথায় আছে। অনন্ত বলেছিল স্বপ্নে সে মাকে দেখতে পায়। তাই দাদুবা জিজ্ঞাসা করে, স্বপ্নে কি সে এই বইয়ের প্রথম খণ্ড দেখেছে, বা স্বপ্নে আক্কা এই বইয়ের ব্যাপারে কিছু বলেছে? অনন্ত কিছু উত্তর না দিয়ে বইটা দাদুভাকে দিয়ে চলে যায়। রাতে খাওয়া শেষ করে ডাক পড়ল।
পাশের কলোনি থেকে শ্মশানে যাওয়ার। ওই সেদিন ওর কলিগ অনন্তকে আত্মীয়র যে ছেলেকে ভূতে ধরার কথা বলেছিল, সেই ছেলেটার বডি এখন অনন্তর গাড়িতে। বয়স মাত্র 7, নাম আদি। আর প্রতিবারের মতোই অনন্ত আদির আত্মা অনন্তর দিকে তাকিয়ে আছে। তার আত্মা বাড়ি চলে আসলে রাতে রিচুয়াল সহ সবরী মন্ত্র জপ করে আদিকে পার্থিব জগৎ থেকে সে মুক্তি দেয়। কাজকর্ম সেরে অনন্ত স্নান করতে গেলে আচমকা কেউ জিজ্ঞাসা করে ওঠে, আমার মা কোথায়? তুমি কে গো? অনন্ত অবাক হয়ে ছাদের দিকে তাকালে দেখে আদি আবার ফিরে এসেছে। অনন্তর গোটা শরীর ঠান্ডা হয়ে আসে। বাচ্চাটা ক্রমাগত তাকে জিজ্ঞাসা করে যাচ্ছে, তার মা কোথায়, কিভাবে তার কাছে যাবে, ওর নাম কি? অনন্ত উত্তর না দিয়ে চুপচাপ ঘুমাতে যায়। ভেবেছিল সকাল হতেই চলে যাবে, কিন্তু আদি কোথাও যায় না। আদি একটার পর একটা প্রশ্ন করতেই থাকে। অনন্ত না চাইতেও কিছু প্রশ্নের উত্তরও দেয়, তবে আদির ক্রমাগত প্রশ্নে সে বিরক্ত হয়ে পড়ে। সন্ধ্যায় অনন্ত দাদুভাকে বিষয়টা জানালে উনি বলেন, সাধারণভাবে এই জগতের প্রতি আত্মার টান 4 থেকে 5 দিন পর্যন্ত থাকে, কিন্তু আদির ক্ষেত্রে সেটা 12 দিনও হতে পারে। অনন্ত ঠিক করলো আজ রাতে পুনরায় সবরী মন্ত্র জপ করে দেখবে কাজে আসে কিনা। এর সাথে আরও একটি রহস্যর সৃষ্টি হয়, কারণ বইটা প্রথমবার স্পর্শ করতে অনন্ত এই ছেলেকেই দেখতে পেয়েছিল, কিন্তু তখন তো সে বেঁচে ছিল। তবে রাতে রিচুয়াল করলেও আদি কোথাও যায় না, তার শুধু মাকেই চাই। বিশ্বাস আছে মা ওকে ছেড়ে কোথাও যাবে না, কারণ হারিয়ে গেলে মা ঠিক ওকে খুঁজে নেয়। আদির কথায় অনন্তর স্মৃতিচারণ শুরু করে, কারণ সেও তো মাকে এতদিন ধরে খুঁজছে। এখান থেকে গল্প আবার পূর্বের ঘটনায় ফিরে যাওয়ার সাথে দেখা যায় দাদুঘর পিছু নিয়ে একটা অনাথ বাচ্চা এসেছে। বাচ্চাটা মন্দিরে সারাক্ষণ একা পড়ে থাকে, হয়তো হারিয়ে গেছে। আক্কা ডেকে জিজ্ঞাসা করে, এই তোর নাম কি? নিচু স্বরে উত্তর এলো, অন্তু। আক্কার মায়া হলো, তাকে নিজের বাড়িতেই থাকতে দেয় আর ভালোবেসে নাম রাখে অনন্ত। দাদুভা প্রথমে না চাইলেও আক্কার কথা ফেলতে পারে না। সেদিন রাতে আক্কা ব্রহ্ম রাক্ষস থেকে বার্ধবিদ্যার জ্ঞান লাভের সময় আচমকা নিজের মৃত্যুর ভীষণ দেখতে পায়। তাই সে সিদ্ধান্ত নেয় কাল সূর্যোদয়ের সাথে কালী মন্দিরে পুজো দিতে যাবে। যাওয়ার সময় শ্যামা অনেক জেদ করে, কিন্তু আক্কা তাকে বাড়িতে এক বৃদ্ধ লোকের কাছে রেখে যায়। কেউ জানতো না মাসুম বাচ্চাটার পরিণতি কি হতে যাচ্ছে। দুজনে বেরিয়ে পড়ল মায়ের মন্দিরে পূজা দিতে, কিন্তু সেদিন সন্ধ্যায় সকলের অনুপস্থিতিতে ব্রহ্ম রাক্ষস মাটির পাত্র থেকে বেরিয়ে আসে, শ্যামাকে আকৃষ্ট করে তার কাছে নিয়ে আসে আর শ্যামাকে মেরে ফেলে। অর্থাৎ এই ব্রাহ্ম রাক্ষস এতদিন বন্দি থাকার নাটক করে গেছে। সে ইচ্ছে করলেই মাটির পাত্র থেকে নিজেকে মুক্ত করতে পারে, কিন্তু সে তা করে না শুধুমাত্র বদলা নেওয়ার জন্য। ওই যে সেদিন আক্কা ওই মেয়েটিকে বাঁচিয়েছিল, বলেছিলাম না ঘটনাটি খুব সহজে হয়ে গেল বলে মনে হলো। আসলে ব্রহ্ম রাক্ষস ইচ্ছা করেই বন্দী হয়েছিল আক্কার পরিবারকে ধ্বংস করতে। রাতে বাড়ি ফিরে মেয়ের এই অবস্থা দেখে আক্কা পাগল হয়ে যায়। চুপচাপ মৃত মেয়ের পাশে বসে রইল। দাদুঘরও একই অবস্থা। পুনরায় ঘটনা এখান থেকে বর্তমানে ফিরে আসে। অনন্ত চলছে নিজের কাজে, চিন্তায় মাথায় কাজ করে না। এখন যেখানেই যায় আদি ওর পিছু ছাড়ে না। না চাইতেও সময়ের সাথে আদি একটু একটু করে অনন্তের জীবনের অংশ হয়ে উঠছিল, যেন নিজের প্রতিচ্ছবি আদির মধ্যে খুঁজে পায়। মাকে হারানোর কষ্ট, নিজের ছোটবেলার স্মৃতি খুঁজে বেড়ানো, ঠিক লক্ষ্যহীন জীবনের মতো। এই কষ্ট শোনার জন্য কেউ নেই। রাতে খাবার পর আদি ওর কোলে মাথা রেখে শুলে অনন্ত বারণ করতে পারল না। মনের ভিতরে কেউ যেন তাকে আটকে দিচ্ছে। কখন চোখ লাগলো খেয়াল নেই। স্বপ্নে দেখে ছাদের উপর দাঁড়িয়ে আদি বলছে, আমায় এখনো চিনলে না? তখনই ওর পিছু নিয়ে ছাদে আসলে শ্যামাকে দেখতে পায়, যে কিনা দেয়ালে কিছু অস্পষ্ট ছবি আঁকছে, এবং ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দৈত্য, যার হাতে বারদর প্রথম খণ্ড। এই ভয়ানক দৃশ্য দেখে যখন ঘুম ভাঙল, দেখে আদি নেই। অনেক ডেকে এদিক ওদিক খুঁজেও দেখা মিলল না। অনন্ত কেমন একটা অস্বস্তির মধ্যে পড়ল। এতদিন বাচ্চাটাকে বিরক্ত লাগলেও আজ বুকের ভেতরটা ফাঁকা লাগছে। কাজে বেরিয়ে দুটো বাচ্চাকে ভিক্ষা করতে দেখে নিজেই ডেকে কিছু পয়সা দিল। এই দুটো বাচ্চাকে মনে রাখুন। সারাদিন তার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে সোজা গেল দাদুভার কাছে।
দাদুভা তো শুনে অবাক। অনন্ত কিনা শেষে একটা আত্মার প্রতি টান অনুভব করছে। সে তো আগেই বলেছিল 12 দিন পর আদির আত্মা এই জগৎ ছেড়ে চলে যাবে, আর এটাই তো প্রকৃতির নিয়ম। দাদুভা হঠাৎ জিজ্ঞাসা করে, আদি কি তোর মায়ের বারদর ব্যাপারে কিছু বলেছিল? অনন্ত নির্বাক হয়ে তাকিয়ে রইল। এরপর দাদুভা বাসন ধুতে গেলে অনন্ত আলমারির বইয়ের নিচে বার্ধ বিধি সম্পর্কিত কয়েকটা লিপি খুঁজে পায়, যার নিচে স্বামী বেদান্তের নাম লেখা, যার কাছে দাদুভা ফোনে অনন্ত স্বপ্নের ব্যাপারে জানিয়েছিল। তখনই দাদুভা আসতে অনন্ত কিছু না বলে বেরিয়ে যায়। এই ঘটনার পর থেকে অনন্তর অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। স্বপ্ন আর বাস্তবের মায়াজালে আটকে সে দিশেহারা হয়ে পড়ছে। তার পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ছে। তাই স্বামী বেদান্তের খবর জোগাড় করে পৌঁছে যায় তার আশ্রমে। কোনো রকম ভনিতা না করে অনন্ত নিজের মা আর বারদর কথা বলতেই স্বামীজির মুখ গম্ভীর হয়ে আসে। স্বপ্নে অনন্ত যা যা দেখেছে জানায়। সিনযুক্ত দত্তের হাতে থাকা বই, শামা, সবকিছু। বেদান্ত বলে আজ থেকে 32 বছর আগে তাদের আশ্রম থেকে বার্তর প্রথম খণ্ড রহস্যজনকভাবে চুরি হয়। সেদিন থেকে তারা আজ অবধি বইটা ওই বইতে অঘরী বিদ্যা ও বার্দর ব্যাপারে লেখা ছিল। বেদান্তের গুরুজি তাকে এই বই সুরক্ষিত রাখার দায়িত্ব দিয়েছিলেন, কারণ তিনি জানতেন আক্কা বইটা চুরি করার চেষ্টা করবে। এমনকি আক্কা এই বিদ্যা শেখার জন্য তখনও উপযুক্ত হয়নি। এই সকল তথ্য অনন্তকে বলার কারণ একটাই, কেননা সেই একমাত্র মানুষ যার পক্ষে বার্দর প্রথম খণ্ড ফিরিয়ে আনা সম্ভব। তাই কোনো ক্রমে বাস্তবে হোক বা স্বপ্নে আক্কা বইয়ের প্রথম খণ্ডের ব্যাপারে যদি জানায়, তাহলে সবার আগে অনন্ত যেন তাদের বা দাদুভাকে খবর দেয়। অনন্ত তখনই বিদ্যুতের মতো আদির কথা মনে পড়ল, কারণ সেদিন ও স্বপ্নে বলেছিল, আমায় চিনলে না এখনো? অনন্ত কিছু না বলে বেরিয়ে যেতেই স্বামী বেদান্ত দাদুভাকে বিষয়টা জানিয়ে বলে, অনন্ত রাজি হয়েছে। আজই ওর উপর দ্বিতীয় ভাগ অর্থাৎ স্মৃতি শ্লোক প্রয়োগ করতে হবে। এর মানে শুরু থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু ঘটছিল সবই ছিল শান্তারাম, দাদুভা আর স্বামী বেদান্তের প্ল্যানের অংশ, যাতে করে বার্দর প্রথম খণ্ড খুঁজে বের করে পুনরায় আশ্রমে ফিরিয়ে আনতে পারে। অনন্ত বাড়ি ফিরতে দাদুভা বলে, আক্কা আদি রূপে তোর কাছে এসেছিল, সে তোর সাথে ছলনার চেষ্টা করলেও সতর্ক থাকতে হবে। অনন্ত দাদুভাকে জিজ্ঞাসা করে, সেই রাতে শ্যামা মারা যাওয়ার পর কি হয়েছিল? আর এখানেই রিভিল হয় মুভির সব থেকে বড় রহস্য। দাদুভা বলে, বার্দ এমন এক বিদ্যা যা ব্যবহার করে মানুষ মৃত্যুর উপর বিজয় লাভ করতে পারে। 32 বছর আগে ওই রাতে শ্যামা মারা যাওয়ার পর আক্কা একটা ভয়ঙ্কর প্ল্যান করেছিল। আক্কা তার মাটির পাত্র থেকে এক দৈত্য বা অপশক্তিকে মুক্তি করে আদেশ দেয় স্বামী বেদান্তের আশ্রম থেকে বার্দবিদ্যার বই চুরি করে নিয়ে আসতে, এবং রিচুয়াল শুরু করার আগে দৈত্যকে বইয়ের রক্ষক বানিয়ে যায়। আক্কা মেয়ের শোক সামলাতে না পারে বার্দ ক্রিয়া করতে থাকে। তার প্ল্যান ছিল অনন্তর শরীর থেকে ওর আত্মাকে বের করে ওর মধ্যে শ্যামার আত্মাকে প্রবেশ করাবে, অর্থাৎ এর ফলে অনন্তকে এক প্রকার বলি দেওয়া হবে। তাই দাদুভাকে কাঠ জোগাড় করতে পাঠিয়ে ঘরের খামে একদিকে অনন্ত এবং অন্যদিকে শ্যামাকে বেঁধে শুরু করে রিচুয়াল। আর এই ঘটনার প্রতিচ্ছবি অনন্ত বারবার স্বপ্নে দেখত। অদ্ভুত বিষয়ে আক্কা যেমন রূপে বার্দ রিচুয়াল করতে বসেছে, ঠিক তেমনই একটি ছবি কিছুদিন আগে শ্যামা এঁকেছিল। এটাও এক রহস্য। তো মন্ত্র কিছুক্ষণ চলার পর অনন্ত আর আক্কা ভয়ানকভাবে কাঁপতে শুরু করে, কিন্তু শ্যামার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। মন্ত্র যত বাড়তে থাকে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। বাইরে থাকা দাদুভাত এটা টের পায়, কারণ আচমকা মেঘের গর্জন, বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বইতে শুরু করা এবং চারিদিকে কুকুরের চিৎকার, সাথে মৃত পাখি মরে পড়ে থাকে। দাদুভার বুঝতে দেরি হয় না, ছুটে এসে ঘরে ঢুকে ভয়াবহ পরিস্থিতি দেখে আটকে ওঠে। আক্কা এবং অনন্তর প্রাণ যাওয়ার মতো অবস্থা। দাদুভা তখন কোনো উপায় না পেয়ে রিচুয়ালে ব্যাঘাত ঘটায়, আর তখন দৈত্য বার্দর প্রথম খণ্ড নিয়ে চিরতরে উধাও হয়ে যায়। তবে আক্কা প্রাণ হারায়। বিষয়টা হলো, বার্দ রিচুয়ালের দুটো ভাগ আছে। প্রথমটা হলো সঞ্জীবনী, যেখানে আত্মা দেহ বদল করে, কিন্তু দেহ বদল করার পর সেই আত্মার সাথে জড়িত সকল স্মৃতি নতুন শরীরে ট্রান্সফার করার জন্য দরকার বার্দর দ্বিতীয় ভাগ,
অর্থাৎ স্মৃতিশ্লোক। প্রথম ভাগ অনুযায়ী রিচুয়ালের মাধ্যমে আত্মা অনন্ত শরীর থেকে তার আত্মাকে চিরতরে শেষ করে ওর মধ্যে শামার আত্মাকে প্রবেশ করায়। কিন্তু দাদুভা রিচুয়ালে ব্যাঘাত ঘটালে বার্দর দ্বিতীয় অংশ অর্থাৎ স্মৃতিশ্লোক সম্পূর্ণ হয় না, যার কারণে অনন্ত আগের সব স্মৃতি ভুলে যায়, যেন একটা সম্পূর্ণ নতুন শরীর। অর্থাৎ অনন্তের মধ্যে এখন শামার আত্মা রয়েছে, কিন্তু আসলেই কি তাই? বন্ধুরা, এটাও এক বিভ্রান্তি যা একটু পরেই খোলাসা হবে। যা হোক, এই ঘটনার পরেই দাদুভা শেষ কৃতকর্ম শেষে অনন্তকে নিয়ে শহরে শান্তারামের কাছে চলে আসে। এখন সব জানার পর অনন্ত দাদুভার কথা মতো বার্দর স্মৃতিশ্লোক রিচুয়াল করতে রাজি হয়, কারণ সে মায়ের সাথে কাটানো প্রতিটা স্মৃতি ফেরত চায়। তবে এটা করে দাদুভার লাভ কি? আসলে শান্তারাম, স্বামী বেদান্ত, দাদুভার একটাই লক্ষ্য অনন্ত, অর্থাৎ শামার স্মৃতি ফিরে আনার পর যদি বার্দর প্রথম খণ্ডের খোঁজ কোনোরূপে পাওয়া যায়। অতঃপর সেই রাতে শুরু হলো স্মৃতিশ্লোক রিচুয়াল। থামের একদিকে অনন্ত এবং অন্যদিকে একটা পুতুল। অনেকটা সময় ধরে মন্ত্র জপ চলার পর অনন্ত ফিরে যায় 32 বছর আগের ঘটনায়। আর একটা সময় পর ধীরে ধীরে সকল স্মৃতি ফিরে আসতে লাগলো। অনন্ত এখন সম্পূর্ণ ভিন্ন। গায়ে শাল জড়িয়ে দাদুভার পাশে দাঁড়িয়ে মুখে প্রশান্তির হাসি। দাদুভা জিজ্ঞাসা করে, প্রথম খণ্ডের ব্যাপারে কিছু মনে পড়লো তোমার? এর প্রত্যুত্তরে হঠাৎ আশীর্বাদের ভঙ্গিমায় দাদুভার মাথায় হাত রেখে অনন্ত বলে, স্মৃতিশ্লোক অনেক দেরি হয়ে গেল রে তোর, ভালো থাকিস। কথাটা শুনতে দাদুভা ভয়ে কাঠ হয়ে গেল। আর এখানেই সব থেকে বড় টুইস্ট, কারণ 32 বছর আগে আক্কা বার্দ রিচুয়াল করার সময় দাদুভা রিচুয়াল ভঙ্গ করলে পুরো জিনিসটাই উলটপালট হয়ে যায়। ফলে অনন্তের মধ্যে শামা নয়, বরং আক্কার আত্মা চলে আসে। তখন যেহেতু রিচুয়ালের দ্বিতীয় অংশ অর্থাৎ স্মৃতিশ্লোক করা হয়নি, তাই ওর মধ্যে আত্মার কোনো স্মৃতিও ট্রান্সফার হয় না। কিন্তু এখন যখন দাদুভা স্মৃতিশ্লোক ক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছে, তাই এখন আক্কার স্মৃতি ফিরে এসেছে। কিন্তু এখানেও একটা প্রশ্ন রয়ে যায়, তাহলে শামার কি হলো? ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকা দাদুভাকে বিদায় দেওয়ার আগে বলল, চিন্তা করিস না, প্রথম খণ্ড আমার কাছে সুরক্ষিত রয়েছে, তবে ওটা আর পাবি না। এরপর অনন্তরূপী আক্কা উঠে বসলো গাড়িতে এবং যাওয়ার পথে তুলে নিল ওই দুজন পথচারী বাচ্চাকে, যাদের কথা মনে রাখতে বলেছিলাম। তাদের নিয়ে একটা ফাঁকা জায়গায় আসে, যেখানে আগে থেকেই অপেক্ষা করছিল আদি। তো যারা এখনো বোঝেনি তাদের বলে দেই, আদি হলো শামার পুনর্জন্ম, আর অনন্তের মধ্যে রয়েছে আক্কা। আদি প্রথমে অনন্তের মধ্যে থাকা আক্কাকে চিনতে পেরেছিল, এই কারণেই সে অনন্তর কাছে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, আদিকে তাহলে মারলটাকে? এদিকে ফাঁকা জায়গায় আসার পর অনন্ত বার্দ ক্রিয়া করে ওই দুজন পথচারী বাচ্চার মধ্যে বড় বোনের মধ্যে নিজের মানে আক্কার আত্মা এবং ভাইয়ের মধ্যে আদি অর্থাৎ শামার আত্মাকে প্রবেশ করায়। আর পাথরের ফাঁকে পড়ে রইল অনন্তর নিথর দেহ, মানে শেষ পর্যন্ত অনন্তর বলি দিতেই হলো। এভাবেই মা মেয়ে অনন্তকাল ধরে এই জগতে শরীর পরিবর্তন করে ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন বন্ধনে বেঁচে থাকবে। তাদের আত্মা কোনোদিনও মুক্তি পাবে না, আর এটাই তাদের সব থেকে বড় সাজা। তো এটাই ছিল বার্ধবী মুভির গল্প। তোমাদের কি মনে হয়, সবটাই কি কাকতালীয় নাকি ভাবিতব্য ছিল? অবশ্যই কমেন্ট করে জানাও।